আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজকের আলোচনার বিষয় আমাদের দেশের অর্থনীতি এবং বাজেট। সকলেই জানেন বাজেট অধিবেশন চলমান। বাংলাদেশে এইবার প্রস্তাবিত বাজেটের পরিমাণ 9,38,000 কোটি টাকা। অতীতে এই পরিমাণ বাজেট কখনোই প্রস্তাব করা হয়নি। এইবারই প্রথম এই বিরাট অঙ্কের টাকা প্রস্তাব করা হয়েছে। অতীতে যে পরিমাণ টাকা প্রস্তাব করা হয়েছিল তার অংশ হিসেবে আপনারা 25-26 সালে বাজেটের পরিমাণ ছিল 7,90,000 কোটি টাকা। 24-25 সালে এটা ছিল 7,97,000 কোটি টাকা। 23-24 সালে এটা ছিল 7,61,785 কোটি টাকা এবং 22-23 সালে এটা ছিল 6,78,064 কোটি টাকা। অর্থাৎ একটি মোটা অঙ্কের টাকা বৃদ্ধি পেয়েছে। এই বৃদ্ধিকৃত টাকার পরিমাণের সাথে রেভিনিউ বাজেট থাকে একটা, অর্থাৎ যে বাজেটটা ব্যয়টা মেটানোর জন্য আয়টা কোথা থেকে আসবে। এটা তো টোটাল বাজেট, এর একটা আয় হয়, এর একটা ব্যয় হয়। আয়টা দুভাবে আসে, একটা আসে রেভিনিউর মাধ্যমে কিংবা নন ট্যাক্স পদ্ধতিতেও আয় আসে, রেভিনিউতেই মূল। আর সেকেন্ড আসে হলো ঋণের মাধ্যমে। তো আমাদের এখানে হিসাব করা হয়েছে এবার যে এই যে 9,38,000 কোটি টাকা আসবে তার মধ্যে রেভিনিউ বাজেট থেকে আসবে 6,95,000 কোটি টাকা আর ঋণ হিসেবে নিতে হবে 2,43,000 কোটি টাকা। এই 2,43,000 কোটি টাকা আবার দুইভাবে ঋণ আসবে। একটি হলো ইন্টারনালি ব্যাংক ঋণ নিতে হবে 1,28,000 কোটি টাকা এবং এক্সটার্নালি ঋণ হিসেবে আসবে, বিদেশ থেকে আসবে 1,16,000 কোটি টাকা। এই টোটাল বাজেটের প্রস্তাব করা হয়েছে। এখন প্রশ্ন হলো, আমাদের পার্লামেন্টে এতে আলোচনা হচ্ছে যে বাজেটের উপর বিস্তারিত আলোচনা করা হচ্ছে, আমরা সকলেই দেখছি, সকলেই বুঝতে পারছি। এই যে টাকাটা এখানে প্রস্তাব করা হয়েছে, এইভাবে চললে বাংলাদেশ নামক রাষ্ট্রটি এখন 24 লক্ষ কোটি টাকা ঋণের বোঝা আছে আমাদের মাথায়। অর্থাৎ বাংলাদেশ নানাভাবে ইন্টারনালি এবং এক্সটার্নালি 24 লক্ষ কোটি টাকা ঋণের বোঝা মাথায় নিয়ে যাত্রা শুরু করেছে। বর্তমান সরকার যে প্রথম বাজেট করলো তাতে প্রায় 24 লক্ষ কোটি টাকা অতীতের ঋণ টিন মিলে জমা হয়েছে। তাহলে একদিকে 24 লক্ষ কোটি টাকা জমা হয়েছে ঋণ, অন্যদিকে আমরা বাজেট করছি 9,38,000 কোটি টাকা। এই 9,38,000 কোটি টাকার যোগান হবে দুইভাবে। একটা রেভিনিউ টার্গেট থেকে হবে 6,95,000 আর ঋণের মাধ্যমে হবে 2,43,000। এই 2,43,000-এর মধ্যে যে টাকাটা আসবে ঋণ আকারে, এটা ইন্টারনাল এবং এক্সটার্নাল। এখন আসুন তাহলে এটা ব্যয় হবে কত? এই তো আয় হলো, এই আয়ের মাত্রাগুলো ব্যয় হওয়ার ধরনটা কি, কোথা থেকে হবে? এই ব্যয়টা যদি আমি আপনাদেরকে একটু বলতে চাই তাহলে ব্যয়টা আপনারা দেখবেন প্রাথমিক ব্যয় হবে ইন্টারেস্ট পেমেন্ট। 1,27,000 কোটি টাকা ইন্টারেস্ট দিতে হবে। 1,27,000 কোটি টাকা যদি ইন্টারেস্ট ব্যয় হয়, আবার আমরা যে ঋণ করছি এই ঋণ যদি হয় 2,43,000 কোটি টাকা, তাহলে আগামী বছর এই ঋণের পরিমাণ 24 লক্ষ কোটি টাকা থেকে বেড়ে 25, 26, 27 পর্যন্ত দাঁড়াতে পারে। এই পরিস্থিতিতে এইবারকার বাজেট অধিবেশনটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের দেশের মাননীয় অর্থমন্ত্রী বলেছেন যে 60 লক্ষ কোটি টাকার অর্থনীতি আছে, এটার সাইজকে 1 ট্রিলিয়ন করবেন 5 বছরে। কিন্তু কিভাবে করবেন, কে করবে, কোথা থেকে হবে? জাতীয় সংসদে যে আলোচনা হচ্ছে এই আলোচনাটা খুব পুঙ্খানুপুঙ্খভাবে এই চুলছেরা বিশ্লেষণ এখানে করা দরকার। এই যে ঋণ টাকা আমরা নিচ্ছি, অর্থাৎ ব্যাংক থেকে যে ঋণ আমরা নিব 1,28,000 কোটি টাকা, তার বিপরীতে
প্রাইভেট সেক্টরে কি প্রভাব পড়বে, এটা না নিলে কি হবে, কম নিলে কি হবে, অতীতে কি হয়েছে, আগের 5-7 বছরে কি হয়েছে, আগের 20 বছরে কি হয়েছে, ইন্ডিয়াতে কেমন করে হয়, পাকিস্তানে কেমন করে হয়, উন্নত রাষ্ট্রগুলিতে কেমন করে হয়, মায়ানমার শ্রীলঙ্কায় কেমন করে হয়, এর তুলনামূলক আলোচনা হবে যে ইন্টারনাল ব্যাংক থেকে ঋণ নিলে তার ইম্প্যাক্ট কি হয়। এটি একটি টেকনিক্যাল ব্যাপার, এটি একটি হাইলি আন্ডারস্ট্যান্ডিং ক্রিটিক্যাল অ্যানালাইসিসের ব্যাপার। একই সাথে বিদেশ থেকে আমরা যেটা নিতে চাচ্ছি 1,16,000 কোটি টাকা, এটি কে কার কাছ থেকে আসবে, এখানে ঋণের ইন্টারেস্ট আছে, সেই ইন্টারেস্ট, অতীতের ইন্টারেস্ট কি পরিমাণ বাকি আছে, কতটুকু আমাদের হাতে এখন আছে, রাষ্ট্রের অবস্থা কি, এবং ভবিষ্যতে কিভাবে এটিকে ডিসপোজ করলে পরে বাংলাদেশ নিজের ব্যাকবোনের উপর দাঁড়াতে পারবে, আস্তে আস্তে দাঁড়াতে পারবে, সেই অ্যানালাইসিস এখানে আসাটা বাঞ্ছনীয়। এই যে 9,38,000 কোটি টাকার মধ্যে 6,95,000 কোটি টাকা রেভিনিউ থেকে আসবে বলা হচ্ছে, অতীতে তো আসে নাই কখনো। অতীতে যে আসার যে রেশিওটা এখানে দেখানো হয়েছে, সেই রেশিওটা হলো 24-25-26 সেশনে দেখানো হয়েছে 3,31,000 কোটি টাকা, 24-25-এ দেখানো হচ্ছে 4,37,000 কোটি টাকা, 23-24-এ দেখা যাচ্ছে 4,09,812 কোটি টাকা, এবং 22-23-এ দেখানো হচ্ছে 3,66,658 কোটি টাকা। অতীতে এইভাবে এসেছে রেভিনিউ থেকে আয়, আর এখন টার্গেট করা হয়েছে 6,95,000 কোটি টাকা। তাহলে বাকিটা কেমন করে আসবে, কি করলে পরে আসবে, কি স্ট্রাকচারাল রিফর্ম দরকার, কি সংস্কার হলে পরে অ্যাক্সিলারেশন হয়, এবং সেটি ক্যালকুলেশন করিয়ে দেখানো দরকার যে এই পদক্ষেপ নিলে পরে এই জায়গাতে এই ধরনের পরিবর্তন আসতে পারে। এটাও একটা রিসার্চের, এটাও একটা ডিপ আন্ডারস্ট্যান্ডিং অফ ইকোনমিক্স এর ব্যাপার। ফলে এখানে দেখেন, আইন কানুন যেমন একটা টেকনিক্যাল বিষয়, অর্থনীতিও এরকম একটা টেকনিক্যাল বিষয়। এখানে অনেক গভীর জ্ঞান লাগে, মাইক্রো ইকোনমিক জ্ঞান প্রয়োজন, ম্যাক্রো ইকোনমিক জ্ঞান প্রয়োজন, তারপরে একটা আন্ডারস্ট্যান্ডিং বিল্ড আপ হয়। আমাদের জাতীয় সংসদের যে আলোচনাটা হচ্ছে তার একটা বড় অংশ এই ভাষা আলোচনা। আমরা যারা বাইরে থেকে পর্যবেক্ষণ করছি, এই ভাষা আলোচনাটাকে আমরা আরো ডিপলি দেখতে চাই, আরো গভীরভাবে দেখতে চাই, সকল পক্ষ থেকে অত্যন্ত ডিপ ডিসকাশন দেখতে চাই, যেন একটা ওয়ে আউট হয়। সরকারের যেমন উচিত এটা এখান থেকে পজিটিভ লেসন নেওয়া, বিরোধী দলের উচিত এখানে রিসার্চ করে, গবেষণা করে নিজ বক্তব্য উপস্থাপন করা। দেখুন, বাজেটের সঙ্গে বাংলাদেশের অর্থনীতিবিদরা, অর্থনীতির শিক্ষকবৃন্দ, এনবিআর থেকে অতীতে যারা দায়িত্ব পালন করেছেন, বাংলাদেশ ব্যাংক, এনবিআর, এবং মহা হিসাব নিরীক্ষকের দায়িত্ব যারা পালন করেছেন, তারা এই প্রক্রিয়ার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। একই সঙ্গে অতীতে যারা এই অর্থনীতির বিভিন্ন কাজকাম দেশের বাইরে করেছেন, এবং যারা ওয়ার্ল্ড ব্যাংকের সঙ্গে জড়িত ছিলেন, যারা আইডিবির সঙ্গে জড়িত ছিলেন, যারা এডিবির সঙ্গে জড়িত ছিলেন, তারা এই কাজগুলোর সঙ্গে গভীরভাবে জড়িত। সংস্কার প্রক্রিয়াটা এখানে গভীরভাবে কর্মকাণ্ড পরিচালনা করতে না পারলে ইফিসিয়েন্সি বাড়বে। এই জন্য এখানে অর্থনীতির ছাত্র, অর্থনীতির শিক্ষক, অর্থনীতির শিক্ষকের বাইরেও রিসার্চার্স, দেশের বাইরে লেখাপড়া করে আসা ব্যক্তিবর্গ, এবং বড় বড় প্রতিষ্ঠানে যারা এগুলোর দায়িত্ব পালন করেছেন, অতীতে বাংলাদেশ ব্যাংকে দায়িত্ব পালন করেছেন, এনবিআর এ দায়িত্ব পালন করেছেন, তারা খুবই রেলেভেন্ট এই প্রশ্নে। এই রেলেভেন্সিটাকে এখানে গভীরভাবে ডিসকাশনের প্রশ্ন থাকে। আমাদের সকলেই তো আর সংসদের ভিতরে নাই, সংসদের ভিতরে তো সকলের পক্ষে যাওয়া সম্ভব না, কিন্তু এই যে এক্সপার্ট গ্রুপ আছে, এই এক্সপার্ট গ্রুপের সঙ্গে সরকারের খোলামেলা আলোচনা করা দরকার, গভীরভাবে আলোচনা করা দরকার, প্রেজেন্টেশন দেওয়া দরকার, বিতর্ক হওয়া দরকার, পক্ষে বিপক্ষে কথা বলা হওয়া দরকার ডিপলি, আর সংসদের ভিতরেও হওয়া। তবেই আমরা একটা নির্দেশনা পাবো। চিন্তা করতে পারেন, 24 লক্ষ কোটি টাকা ঋণ এই জাতির ঘাড়ে, বাজেট করছি আমরা 9,38,000 কোটি টাকা, এনবিআর থেকে আদায় করতে চাচ্ছি আমরা 6,95,000 কোটি টাকা, রেভিনিউ থেকে আদায় করতে চাচ্ছি, বাকিটা আমরা ঋণ করতে চাচ্ছি। কি করলে পরে, প্রথম বছরে কোনটা প্রায়োরিটি দিলে পরে, দ্বিতীয় বছরে কোনটা প্রায়োরিটি, তৃতীয়, চতুর্থ, পঞ্চম বছরে কোনটা প্রায়োরিটি দিলে পরে অর্থনীতিতে বুমিং হবে,
ইনভেস্টমেন্ট বাড়বে, জব বাড়বে এবং আনএমপ্লয়মেন্ট রেট কমে যাবে, সিস্টেম ফিরে আসবে, গভর্নেন্স ডেভেলপ করবে, চালিকা শক্তি ডেভেলপ করবে, ট্রান্সপারেন্সি অ্যাকাউন্টেবিলিটি আসবে, করাপশন বন্ধ হবে। এগুলোই হবে আগামীর বাংলাদেশের সবচাইতে গুরুত্বপূর্ণ এজেন্ডা। এবং তা করতে না পারলে যে স্বপ্ন নিয়ে একটা বিপ্লব হয়েছে, সেই স্বপ্নটা ধ্বংস হয়ে যাবে। সংস্কার, 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 অর্থনৈতিক খাতের সংস্কার, পার্টিসিপেশন, 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 ডিসকাশন, ডিপ ডিসকাশন, রিসার্চ বেসড ডিসকাশন, ডিপার ডিসকাশন, ডিপেস্ট ডিসকাশন, অর্থনীতিবিদদের অংশগ্রহণ, ছাত্রদের অংশগ্রহণ, প্রতিষ্ঠানগুলোর অতীতের দায়িত্ব পালন লোকদের অংশগ্রহণ, এক্সপার্টদের অংশগ্রহণ, রিগরাস ডিসকাশন। এই পদ্ধতি ছাড়া বাজেট, আমরা যে পরিমাণ ঋণ নিয়ে আমরা পথ চলতে শুরু করেছি, এটা কারো পক্ষেই এক রাতে সমাধান করে ফেলা সম্ভব নয়। কিন্তু পলিসি যদি সঠিক হয়, প্রায়োরিটি যদি সঠিক হয়, স্ট্র্যাটেজি যদি সঠিক হয়, তাহলে আস্তে 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 এখান থেকে বের হয়ে আসা যাবে। আমরা এক্সপেক্ট করি, এজ অ্যান অর্ডিনারি সিটিজেন, উই নিড মোর আন্ডারস্ট্যান্ডিং, মোর রিসার্চ, মোর ডিসকাশন, মোর ডিবেট, পক্ষে বিপক্ষে সকল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।